শাহনাজ সাবা না পারতে নিজেদের দিকে চাওয়াচাই করলো। ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে মাহাতিমের দিকে তাকালো। মাহাতিম ওয়ালেট খুলে আবারও ঠোঁট নাড়িয়ে বলল, কত দিব? শাহনাজ মনে মনে দুটো অঙ্ক বসিয়ে মুখ দিয়ে সংখ্যাটা বলল, 10। মাহাতিম অ্যামাউন্টের অবস্থা শুনে প্রচণ্ড অবাক হয়ে গেল। বাঁ ভ্রু উঁচিয়ে চোয়াল ঝুলিয়ে আহাম্মক হয়ে গেল। ওয়ালেটের দিকে আবার বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে বলল, সিরিয়াসলি 10? তোমরা জানো কতগুলো টাকা আবদার করেছো? আমার কাছে সত্যিই এত টাকা ক্যাশ নেই। তোমাদের এই আবদারের জন্য ব্যাংকে যেতে হবে দেখছি। মাহাতিমের অবস্থা দেখে দু বোন হো হো করে হেসে দিল। দুজনের হাসি দেখে মাহাতিম স্বাভাবিক অবস্থায় ফিরে এসে ক্রেডিট কার্ড বের করলো। শাহনাজ এদিকে সাবার উপর লুটুপুটি খেয়ে হাসছে। মাহাতিম এই সুযোগে শাহনাজের হাতে কার্ড গুজিয়ে দরজা ঠেলে ঢুকে। শাহনাজ বাধা দেওয়ার জন্য কিছু বলবে তার পূর্বেই মাহাতিম দরজা আটকে দেয়। হুটহাট করে দরজা খুলে ঢুকে পড়াতে মেহনুর প্রচুর চমকে যায়। হাঁটু থেকে কপাল তুলে সামনের দিকে তাকায়। তখনই দেখতে পায় মাহাতিম 2 নম্বর সিটকিনিটা আটসাট করে আটকে দিচ্ছে। মেহনুর সে দৃশ্য দেখে অশ্রু চোখে কুকড়ে ওঠে। মাহাতিম হুট করে রুমে ঢুকে চট করে ছিটকিনি লাগিয়ে দিয়েছে। মেহনুর জড়তার ভয়ে সেদিনের মতো পিছাতে থাকে। মাহাতিম হাত দুটো ঝাড়া মেরে পিছু ফিরে তাকাতেই মেহনুরের ওই অবস্থা দেখে হাত ঝাড়া থামিয়ে ফেলে। চোখ দুটো তীক্ষ্ণ করে কপালে অসংখ্য ভাঁজ ফেলে তাকায়। প্রশ্ন গলায় জিজ্ঞেস করে, খুশি হওয়ার বদলে পিছিয়ে যাচ্ছ কেন? কি সমস্যা? মেহনুর আর কোনো কথাই বলতে পারল না। হাত ঘড়িতে চোখ স্থির রেখে মাহাতিম ওর দিকে হেঁটে এলো। বিছানায় উঠে মেহনুরের সামনে যেয়ে বসতেই স্বাভাবিক দৃষ্টিতে তাকালো। মেহনুর বন্ধ জানালার সাথে পিঠ ঠেকিয়ে পিছিয়ে আছে। হাঁটু দুটো বুকের কাছে তুলে জুবুথুবু হয়ে বসে আছে। পরনে লাল রঙের সুতির শাড়ি, মেরুন রঙের মোটা পাড়, মাথায় ঘোমটা দেওয়া, হাত দুটো লাল রেশমি চুড়িতে ভর্তি করা। মাহাতিম ওর দিকে ইচ্ছে করেই এগিয়ে গেল। মেহনুর চুপসে গিয়ে হড়হড় করে চোখ নামিয়ে ফেলল। মেহনুরের হাতটা টেনে নিয়ে নিজের গালে চেপে ধরল মাহাতিম। মেহনুরের দিকে দৃষ্টি রেখে হাতটা ঠোঁটের কাছে এনে ছুঁয়ে দিল। সেই হাতটা শক্ত করে চেপে ধরলে ক্ষীণ ব্যথায় চোখ কুঁচকে ফেলল মেহনুর। মাহাতিম ওর দিকে নিবদ্ধ রেখে বুকের বাঁ দিকটায় চেপে ধরল। খুবই শক্ত করে বেশ চাপ দিয়ে বাঁ পাশটায় আবদ্ধ রাখল। মেহনুর কোনো সাড়া শব্দ না পেয়ে কৌতূহলের রেশে চোখ তুলে তাকালো। মাহাতিমের দিকে তাকাতে গিয়ে লক্ষ্য করলো মাহাতিম লম্বা লম্বা শ্বাস নিচ্ছে। নিবিষ্ট নয়নে স্থিরভাবে মেহনুরের দিকে তাকিয়ে আছে। মেহনুর সেই দৃষ্টি থেকে চোখ সরিয়ে নিলহ বিচলিত নয়নে হাত চাপা দেয়া স্থানটায় তাকালো। সাদা শার্টটার নিচে বুকের বাঁ পাশটা আঁটো হয়ে ঢেকে আছে। সেই শার্টের উপর চেপে রাখা হাতটা ধুক 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 করে কিছু টের পাচ্ছে। হাতের তালুতে জোরে জোরে হাতুড়ি পেটাচ্ছে কেউ। মেহনুর সে জায়গাটা থেকে চোখ সরিয়ে মাহাতিমের দিকে তাকালো। লম্বা লম্বা শ্বাস নিতেই মাথাটা নিচু করে ফেললো মাহাতিম। চেপে রাখা হাতটাও ধীরে ধীরে আলগা করে দিল। এতে মুহূর্তের মধ্যে মেহনুরের হাতটা ওর হাতের বলয় থেকে বিছানায় পড়ে গেল। মাহাতিম নিচু স্বরে বলতে লাগলো, তোমাকে দেখলে আমার এই অবস্থাটাই হয় মেহনুর। ঠিক মতো শ্বাস নিতে পারি না। নিতে গেলে বুকে টান লাগে, অসহ্য একটা ব্যথা হতে থাকে। সেই ব্যথাটা কষ্টের না দূরত্বের জানি না। এই অবস্থাটা সামলানোর দায়িত্ব তোমার। বুকে যেহেতু হাত রাখার অধিকার দিয়েছি, নিশ্চয়ই তোমার ছোট্ট দেহটা রাখার অনুমতিও আছে। আমি সেটার জন্য অপেক্ষায় থাকলাম মেহনুর। হ্যালো এভরিওয়ান, মোজবেটের সাথে আমার এক্সপিরিয়েন্স সত্যি অনেক মজার, যা আমাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে। একটি খেলা সবচেয়ে এক্সাইটিং, তা হলো প্লিঙ্কো। খেলাটির পুরো ডিটেলস বলে আমি আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাচ্ছি না। ট্রাস্ট মি, এটি হবে আপনাদের জন্য একটি নতুন এক্সপিরিয়েন্স। আপনি যদি একজন গেম লাভার হন, মোজবেটে দিচ্ছে এক্সাইটিং সব গেম অফার। মোজবেটেই দিচ্ছে খেলায় খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ। মোজবেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজ্যাকশন। এর মাধ্যমে দ্রুত সহজে আপনার টাকা ডিপোজিট ও উইথড্র করার সুবিধা আছে। সাথে থাকছে দিনে 24 ঘন্টা আর সপ্তাহে 7 দিন কাস্টমার কেয়ার সাপোর্ট। এই প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখার সুযোগ। নিচেই দিয়া আমার প্রোমোকোডটি ইউজ করে রেজিস্ট্রেশন ও আপনার প্রথম ডিপোজিটই পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস আর 250টি ফ্রি স্পিন। প্লিজ ডোন্ট মিস দিস অফার। আর অবশ্যই লিঙ্কটি ফার্স্ট কমেন্টে। কাউন্টডাউন শুরু। বিয়ের পরপরই বিচারের জন্য পঞ্চায়েতে চলে গেল মাহাতিম।
পঞ্চায়েতের মাঠে কঠোর একটা বিচার করা হবে, যে বিচারে কঠোর শাস্তির বিধান করা হয়েছে। মাহাতিম সেখানে পৌঁছে যেতেই গ্রামের সুপরিচিত পঞ্চায়েত মাঠটা দেখতে পেল। পঞ্চায়েত বলা জায়গাটার কাছে প্রচুর মানুষের ঢল দেখা যাচ্ছিল। গ্রামের প্রায় 70% মানুষ সেখানে উৎসুক মুখে তাকিয়ে আছে। আজ এখানে কি ধরনের বিচার করা হবে সেটা দেখার জন্য অপেক্ষার প্রহর গুনছে। মোল্লা হান্নান অনেকক্ষণ যাবৎ মৌন অবস্থা পালন করছেন। মাহাতিম এবং তরুণের অপেক্ষায় চুপ হয়ে আছেন। এদিকে তার ডানে বামে বসে আছে মুরব্বী মতন ব্যক্তিরা। হান্নান শেখ তর্জনী তুলে মাহাতিমের দিকে তাক করলেন, সাথে সাথে ইশারা করলেন ডান দিকের চেয়ারগুলোতে বসে পড়তে। মাহাতিম মৃদু ভঙ্গিতে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচকটা বুঝিয়ে দিল। চুপচাপ ভঙ্গিতে ডান পাশের চেয়ারগুলোতে বসে পড়ল। বিচার কার্য শুরু হতেই পুরো ঘটনা পঞ্চায়েতের কাছে ব্যক্ত হলো। মাহাতিম এক এক করে সব ঘটনা সবিস্তারে উল্লেখ করে দিল। সবাই সেসব পণ্ড কাহিনী শুনে কানাকানি করতে থাকলো। কেউ কেউ গর্জে উঠল তরুণকে মেরে ফেলার জন্য। এমন বৈরী অবস্থা সৃষ্টি হতেই ক্ষণিকের মধ্যে ক্ষিপ্ত হয়ে উঠল গ্রামবাসী, ক্ষুব্ধ হয়ে উঠল যুবক, পুরুষ, বুজুর্গ ব্যক্তিরা। হান্নান শেখ দ্রুত তাদের ঠান্ডা করে নিজ নিজ জায়গায় শান্ত হতে বললেন। যোগ্যমতো বিচারের জন্য তরুণকে সবার সামনে হাজির করলেন। তরুণের অবস্থা এতটাই করুণ ছিল, তাকে গাড়ি থেকে নামানোর জন্য 4টে মানুষ লেগেছে। মাহাতিম যা যা বলেছিল তরুণ ভয়ের চোটে সব কথা স্বীকার করে নিয়েছে এক লহমায়। এমতাবস্থায় কিছু শক্ত নিয়ম তৈরি করে তরুণকে জেলে দেওয়ার চিন্তা করলেন হান্নান শেখ। আইন নিজের হাতে তুলে গর্হিত কাজ করার চিন্তা স্থগিত রাখলেন তিনি। তরুণ একটু সুস্থ হলে সদর হাসপাতাল থেকে পুলিশের হাতে চলে যাবে। এরপর যা করার সেটা পুলিশই করবে। দরকার পড়লে শক্ত রোলারের ডলা দিয়ে আবার পেটানোর ব্যবস্থা করবে পুলিশ। পুরো কার্যাদি সম্পন্ন করতে করতে বিকেল পেরিয়ে সন্ধ্যা নামে। কিছু সরকারি কাগজপত্রের জন্য বেশ দেরি হতে থাকে। এই উসিলায় গ্রামে একটা নতুন নিয়ম যুক্ত হয়। কোনো পরপুরুষ যদি মেয়েদের ইজ্জতে হাত দিতে আসে তাকে খোলা ময়দানে উলঙ্গ করে পাথর দিয়ে ঘায়েল করা হবে। সেই ঘায়েলের চোটে যদি নরপশুটা মারা যায় সেটা দায়ভার খারিজ করা হবে নিশ্চয়ই। বৃষ্টি শেষে আকাশটা চমৎকার হয়ে আছে। গাছের পাতাগুলো ধুয়ে মুছে সজীব দেখা যাচ্ছে। নাকে ভেসে আসছে মাটির কাদাটে গন্ধ, শ্যাওলাজনিত মিশ্র ঘ্রাণ, মধুযুক্ত ফুলের মিষ্টি মিষ্টি সুবাস। গ্রামের লোকজন ধীরে ধীরে নিজেদের গৃহে ফেরার পথ ধরল। সবাই কেমন জৌলুস মুখে হাসি খুশি ভঙ্গিতে চলে যেতে থাকলো। মোল্লা হিসেবে হান্নান শেখ কতটা ভরসাযোগ্য ব্যক্তি সেটা সহজ সরল গ্রামবাসীর চেহারা দেখে বুঝতে পারল মাহাতিম। আকাশটা এখনো কালো রূপে অন্ধকার হয়ে আছে। রাতে যে আবার মুষলধারে ঝুম বৃষ্টি নামবে সেটা সুনিশ্চিতভাবে বলে দেওয়া যাচ্ছে। মাহাতিম বুক ভর্তি নিঃশ্বাস টেনে আকাশের দিকে তাকিয়ে আছে। মাঠটার শেষ প্রান্তে যেই বিশাল বটগাছটা দাঁড়িয়ে থাকে সেটার নিচে এসে বৃষ্টিস্নাত প্রকৃতি দেখছে। ঠান্ডা হাওয়ার ক্ষণস্থায়ী ঝাপটায় গাছের পাতাগুলো দুলে উঠছে খুব। সেই পাতা থেকে টপ টপ করে পানি পড়ছে মাহাতিমের সাদা শার্টটায়। জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দিন আজ, যে দিনটার কথা সে কোনো দিন ভুলবে না। বিয়ের ব্যাপারটা নিয়ে প্রচুর চিন্তা করত মাহাতিম। হয়তো স্বপ্নেও সে ভাবতে পারেনি এখানে এসে এভাবে বিয়ে করে ফেলবে। মন ও মস্তিষ্কের ওপর এভাবেও অনুভূতির ছোঁয়া লেগে যাবে। মাহাতিম আকাশে তাকানো অবস্থায় চোখ বন্ধ করে নিল। তখনই গায়ের উপর বয়ে গেল প্রকৃতির ঠান্ডা বাতাস। শীতল হওয়া মনটা তার পরশ পাওয়ার জন্য আক্রান্ত, তেমনি শান্ত মস্তিষ্কটা তার চিন্তায় বিভোর। বয়সটা অল্প হলেও আগলে রাখার সময় এখন। স্বামী হিসেবে অধিকার খাটানোর চাইতে এই মুহূর্তে তাকে যত্ন করা উচিত। তার ছোট্ট মনের দরজাটা ধীরে ধীরে উন্মুক্ত করে জড়তা কাটানো দরকার। সেই দরজা যখন সঠিক সময় খুলে যাবে তখন ভালোবাসার মুঠো নিয়ে বিশেষ আবেদন করতে দেরি করবে না মাহাতিম। সেদিনই হয়তো অধিকার খাটাতে বাধা কাজ করবে না। মনের কাছে অন্যায় তুল্য অপরাধ বোধ হবে না। হান্নান শেখ সব কাজ শেষ করে হঠাৎ আশপাশে তাকাতে লাগলেন। মাহাতিম একটু আগের সাথে ছিল, হুট করে কোথাও গায়েব হলো।
হান্নান শেখ ব্যতিব্যস্ত হয়ে সবাইকে বিদায় জানিয়ে বাড়ির দিকে রওনা দিতে যাচ্ছিল। হান্নান শেখ ব্যতিব্যস্ত হয়ে সবাইকে বিদায় জানিয়ে বাড়ির দিকে রওনা দিতে যাচ্ছিল। হয়তো মাহাতিম চলে গেছে সেটা ভেবে নিজেও গন্তব্যের দিকে ছুটছিল, কিন্তু পথিমধ্যে চোখ দুটো বটগাছটার দিকে আটকে গেল। চিন্তিত মুখটা নিমিষের মধ্যেই হাসিতে উজাড় হলো। তিনি দ্রুত পায়ে হেঁটে গেলেন গাছটার দিকে। সেখানে পৌঁছানো মাত্রই পেছন থেকে মাহাতিমের কাঁধে হাত রাখলেন। শক্তপোক্ত কাঁধে হঠাৎ ভার টের পেয়ে মুখটা ডানে ঘোরালো মাহাতিম। কাঁধটার দিকে আর চোখে তাকিয়ে বৃদ্ধ হাতটা দেখতে পেল সে। কাঁধ থেকে চোখ সরাতেই সম্পূর্ণ ঘুরে দাঁড়ালো হান্নান শেখের দিকে। হান্নান শেখ কাঁধ থেকে হাত সরিয়ে মাহাতিমের মোটা বাহুতে দুটো আলতো চাপড় মারলেন। ঠোঁটে মুখে হাসি ফুটিয়ে প্রফুল্ল গলায় বললেন। মাহাতিম বৃদ্ধের হাসি দেখে নিজেও খানিকটা হেসে দিল। মাথাটা ডানে বামে না সূচকে দুলিয়ে হাসি মুখে বলল, আপনাকে ছেড়ে গেলে আমার মান-ইজ্জত থাকবে না নানা। আপনার নাতনিগুলো খুবই ফাজিল, আমাকে একদম শূন্য করে দিয়েছে। পকেটে ছিটে ফোটা টাকাও নেই। আমি একদম ফুতুর। আপনার নাতনির জন্য কিভাবে শাড়ি কিনি বলুন? স্বামী হিসেবে কিছুই দিতে পারছি না, কি লজ্জার কথা। হান্নান শেখ হো হো করে হেসে দিয়ে সঙ্গে আসতে বললেন। সেখানকার সবচেয়ে বড় মার্কেটের দিকে শাড়ি কিনতে নিয়ে গেলেন। মাহাতিম এদিকে শাড়ি পছন্দ করতে ব্যস্ত হলে হান্নান শেখ টুক করে পাঞ্জাবির দোকানে ঢুকে গেলেন। বাড়িতে সবাই কঠিন রূপে দুজন ব্যক্তির জন্য অপেক্ষা করছে। কখন মাহাতিম এসে স্বস্তির খবর শোনাবে সেটা নিয়ে তীব্র চিন্তায় ডুবে আছে। সকালে সেই ঘটনার পর সুরাইয়ার রুমের বাইরে আসেনি। শেফালি যদিও নানা ছুতো দেখে তীক্ষ্ণ দৃষ্টি ছুঁড়েছে, কিন্তু সুজলার চোখ রাঙানি দেখে ভয় পেয়ে দ্রুত কেটে পড়েছে। আজ বাড়িতে কেমন ঝড় উঠবে সেটা হয়তো কেউই জানে না। সদ্য বিবাহিত দম্পতি নিয়ে মুখর অবস্থা সবার। মেহনুর একা একা রুমের মধ্যে বসে আছে। জানালার ধারে হেলান দিয়ে প্রকৃতির মায়ায় প্রচণ্ড নিঃসঙ্গ অনুভব করছে। আজকের ঘটনার জন্য নিজেকে সমানভাবে দায়ী ভাবছে মেহনুর। সে যদি ওদের সাথে রিসর্টে না যেত তাহলে আজ এরকম ঘটনার সম্মুখীন হতো না নিশ্চয়ই। একে একে সবাই কষ্ট পেয়েছে ওর ঘটনার জন্য। শেফালির কূটনীতি থেকে শুরু করে সবার আচরণে কষ্ট পেয়েছে দাদা ভাই। মানুষটা সবার সামনে শক্ত হয়ে থাকলেও নিজের বিছানায় গেলে দুঃখী হয়ে যায়। প্রচণ্ড ভারাক্রান্ত মনে পরপারে যাওয়ার জন্য অপেক্ষা করতে থাকেন। একদিন হুট নিরালাভুক্ত হয়ে যাবেন, চলে যাবেন সকলের অগোচরে, সকলের মায়া বন্ধন ত্যাগ করে যাত্রা করবেন, কিন্তু স্মৃতি রেখে যাবেন অনেক। রাতটুকু গভীর হওয়ার জন্য ঘড়িতে ৮টা বাজলেই চলে। এর মধ্যে যদি ঝুম বৃষ্টির কবল হয় তাহলে তো কথাই নেই। সৌভিকরা ক্ষুধা সহ্য করতে না পেরে রাতের খাবারটা খেয়ে নিয়েছে। সাময়িক বিশ্রামের জন্য সাবার রুমে এসে আড্ডা জোট। সৌভিকরা ক্ষুধা সহ্য করতে না পেরে রাতের খাবারটা খেয়ে নিয়েছে। সাময়িক বিশ্রামের জন্য সাবার রুমে এসে আড্ডা বসিয়েছে। সেগুন কাঠের খাটটা জুড়ে গোল হয়ে বসেছে সবাই। জানালাগুলো বন্ধ থাকা সত্ত্বেও বৃষ্টির প্রবল ঝাপটায় ভুতুড়ে আওয়াজ হচ্ছে। বাড়িতে পিনপতন নীরবতা ছেয়ে থাকলেও সাবার রুম থেকে বেশ শোরগোল শোনা যাচ্ছে। ফারিন বিছানার হেড সাইডে পিঠ ঠেকিয়ে কোলে বালিশ তুলে নিল। সবাই ওদিকে হাসাহাসি করে আড্ডা দিতে থাকলে ফারিন নীতির কানে নিচু স্বরে বলল, ভাই দেরি করছো কেন? ওদিকে যদি মেহনুর ঘুমিয়ে যায় তখন? ফারিনের আওয়াজটা নিচু স্বরে হলেও নীতির কান ডিঙিয়ে সেটা সিয়ামের কানেও গেল। সিয়াম কথাটা শুনতে দেরি অমনি নীতিকে কঠিনভাবে থামিয়ে দিল। নীতি ভ্রু কুচকে তাকিয়ে থাকলে সিয়াম ওকে অগ্রাহ্য করে ফারিনের উদ্দেশ্যে বলল, ওই ফারিন, তোরে বলছি না ছোট মানুষের মতো থাকবি? একটুখানি বয়সে পাকনা পাকনা কথা বলস কেন? বড় ভাই কি করব না করব ওইসব নিয়ে কোন সাহসে টালটু পাল্টো খরস? থাপড়ায় একেবারে চাপার দাঁত খুলে ফেলবো। সিয়ামের কথায় আড্ডা থেমে গেল সবার। সবাই কৌতূহল দৃষ্টিতে ভ্রু কুচকে তাকিয়ে আছে। ফারিন তখন ভেঙচি কেটে বিরক্ত মুখে বলে ওঠে, তুমি আমাদের কথাই নাক গলাচ্ছ কেন? তোমার নাকের গলাঙ্ক কি বেশি? বেশি হলে সেটা কমেস্টে ল্যাপে লাগাও। আমাদের মধ্যে আঙ্গুল ঠোকাচ্ছ কেন? সিয়াম ওর কথা শুনে ক্ষুব্ধ গলায় কিছু বলবে অমনি বিপরীত দিক থেকে তৌফ বলে উঠল, ও মামু, তুমি এত খোঁজাখুঁজি করতাছো কেন? খাঁচার চাপ লাগছে, কলা পাতা আনুম?
সিয়াম এবার দারুণভাবে রেগে গেল, কিন্তু তৌফকে পাল্টা কিছু শোনানোর পূর্বেই সুজলা এসে দরজায় দাঁড়ালো। মাহাতিমের আগমন নিয়ে খবর দিতেই সবাই হুড়মুড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল। একদম নিচে নেমে আঙিনায় এসে দেখল হান্নান শেখ ও মাহাতিম দুজনই কাক ভেজা হয়ে এসেছে। দুজনের হাতেই সাদা রঙের দুটো প্লাস্টিকের ব্যাগ দেখা যাচ্ছে। মাহাতিম ভেজা চুলগুলো আঙুলে ঝাড়তে ঝাড়তে নীতিকে কাছে আসতে বলল। হান্নান শেখ চৌকির উপর ব্যাগ রেখে ক্লান্ত শরীরে বসে পড়লেন। সুজলা ও মার্জা দুজন এসে হান্নান শেখ ও মাহাতিমের কাছে দুটো গামছা দিল। মাহমুদা রান্নাঘরে খাবার গরম দিতে চলে গেল। হান্নান শেখ পোশাক পাল্টে খাবার টেবিলে বসে পড়লেন। মাহাতিমের হাতে নতুন কেনা পাঞ্জাবি তুলে দিয়ে ওকে পোশাক বদলাতে বলে দিলেন। মাহাতিম শার্ট প্যান্ট পাল্টে নিচে খেতে চলে এলো। নীতিকে দিয়ে মেহনুরের রুমে নতুন শাড়িটা পাঠিয়ে দিল। হান্নান শেখ ও মাহাতিম একসাথে রাতের খাবার শুরু করলো। সুজলা ইচ্ছে করে মেহনুরকে রুম থেকে বের করে আনলো। মেহনুর লজ্জায় কারো দিকে চোখ তুলে তাকাতে পারছিল না। এর মধ্যে বড় মার জোড়াজুড়িতে সে নিচে আসলো ঠিকই, কিন্তু মাহমুদার পেছনে আড়াল করে দাঁড়িয়ে রইল। মাহাতিম খাওয়ার মাঝপথে চোখটা একটু নিচু রেখে মেহনুরের অবস্থানটা বুঝে নিল। লাল শাড়ির লাল আঁচলটার অস্তিত্ব দেখে আবার খাওয়ায় মনোযোগ দিল। প্লেটে লোকমা পাকাতেই হান্নান শেখের উদ্দেশ্যে বলল, না না, আজকে আমি আপনার সাথে ঘুমাবো। আমার রুমটায় তো ঘুমাবে বলেছে। আপনার সাথে শুলে কি কোনো সমস্যা হবে? মাহাতিমের কথা শুনে দোতলা থেকে হাঁ করে তাকালো সবাই। একযোগে সবাই তখন হাপিত্যের দৃষ্টিতে তাকিয়ে আছে। তোফ চোয়াল ঝুলানো অবস্থায় চোখ বড় করে ফেলল। 2 মিনিট স্তব্ধ দৃষ্টিতে নীরবতা পালন করে আশ্চর্য কণ্ঠে বলে উঠল, ভাই আমার একটু বিষ দে তো, আমি একটু বিষ খাই। শালাই এইটা কি বললো ভাই? আমি কবে ওর রুমে ঘুমাইতে চাইলাম? ওর বিছানায় কি মধু লেপটায় আছে? আমি থাকতে চাইলাম কবে? তৌফের কথা সূত্র ধরে সাবির তখন বলে উঠল, ভাই যে বাবির রুমে ঘুমাতে চাচ্ছে এটা তুমি বোঝো না? স্বাভাবিক হও। আর বিষ খেতে চাইলে এখানকার টয়লেট থেকে 1 চামচ হলুদ পদার্থ তুলে খাও। এই বিষয়ের মধ্যে সব ভিটামিন তো পাবাই, সাথে গন্ধের ঠেলায় আগেই মরে যাবা। সাবিরের পক্ষ নিয়ে সিয়াম এবার বলে উঠল, আশ্চর্যের সীমা অতিক্রম করে স্বাভাবিক কণ্ঠে বলল, সাবির ঠিক বলছে মামু। ও মাগো বইলা মরার চেয়ে ও মাগো বইলে মইরে যা। জানোস, জীবনে আমি বহুত পাপ করছি, কিন্তু এই ধরনের মিথ্যা কথা বলে নাই ভাই। নিজেরে আমি কুটনামি অফিসের হেড ভাবি, অত সেই হারামি আমারেও ছাইড়ে গেছে। কি ধরনের মিথ্যা গো বাবা! সৌভিক ও নীতি নিজেদের মধ্যে হতাশা ভঙ্গিতে নিঃশ্বাস ছাড়ল। দুজনেই একসাথে কপালে হাত রেখে ওদের কথাবার্তার ধরন দেখে হাহুতাশ করতে লাগলো। হান্নান শেখ মাহাতিমের কথাটা শুনতে পেয়ে ফাজলামির আঁচটা ধরে ফেললেন। ভাজা মাছ থেকে ক্ষুদ্র অংশ ভেঙে নিতেই বড় কাঁটাটা চোখে পড়ল তার। তিনি কাঁটাটা বাঁ হাতে বৃদ্ধাঙ্গুল ও তর্জনীতে চেপে তুলে ফেললেন। মেহনুর যে ভীষণ লজ্জায় আরো চুপসে যাচ্ছে সেটা ওর নড়াচড়া দেখেই বুঝতে পারলেন। ভাতের শেষ লোকমায় মাছ পুড়ে হাসির সুরে তিনি বললেন, হান্নান শেখ মিনিটের মধ্যেই হাত ধুয়ে রুমের দিকে চলে গেলেন। খাওয়া পর্ব শেষ হয়ে গেলে মাহাতিম নীতিকে ডেকে চুপি চুপি ওকে কাজ দিয়ে দিল। শাহনাজ ও সাবার হাতে আরও কিছু নোট গুজিয়ে মেহনুরকে সাজানোর জন্য পাঠিয়ে দিল। মাহাতিম নিজের রুমে ফিরে বিছানায় গা ছেড়ে দিলে হঠাৎ ওর পকেট থেকে ফোন বাজতে লাগলো। সাদা পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে সেটা রিসিভ করে বলল, হ্যালো। কলের এপাশ থেকে উত্তর পেতেই অপর পাশ থেকে বলে উঠল, আপনি আবার ভেরিফিকেশন পাবেন না মাহাতিম আনসারি। আমরা দুঃখিত, আপনার শীঘ্রই আবার ফিল্ডে জয়েন করুন। এটা হেড অফিসের নির্দেশ। আপনার মেইন নোটিশপত্র পাঠানো হয়েছে। মাহাতিম কথাটা শোনার সাথে সাথে আশাহত ভঙ্গিতে চোখ কুঁচকে ফেলল। ঠোঁট গোল করে চোখা করতেই শব্দ করে নিঃশ্বাস ছাড়ল। ওপাশ থেকে হ্যালো হ্যালো করতে করতে কলটা এক পর্যায়ে কেটে গেল, কিন্তু মাহাতিম কান থেকে ফোন সরালো না, চোখ খুলেও তাকালো না। ওই ভঙ্গিতেই বিছানায় শুয়ে চুলে হাত ঢুকিয়ে রাখল সে। পুরো মোল্লাবাড়ি 9টার ভেতর শুনশান হয়ে গেছে। সারাদিনের ধকল শেষে সবাই রুমে ঘুমিয়ে পড়েছে।
বাইরে এখন তুখর বৃষ্টি নেই, কিন্তু ঝিরিঝিরি বৃষ্টির মতো এখনো টুপটাপ পানি পড়ছে। বিছানায় নতুন বউয়ের বেশে বসে আছে মেহনুর। গায়ে সাদা রঙের জামদানি শাড়ি, যার চওড়া পাটটা টকটকে লাল। মাহাতিমের অপেক্ষায় সময় গুজরান করতে করতে মাথার ঘোমটা সরিয়ে বৃষ্টি দেখছে মেহনুর। মাহাতিমের অপেক্ষায় সময় গুজরান করতে করতে মাথার ঘোমটা সরিয়ে বৃষ্টি দেখছে মেহনুর। ঘণ্টাখানেক ধরে ঘুমে ঢুলু চোখে জেগে থাকার চেষ্টায় আছে। মায়ের কড়া নির্দেশ, স্বামী না আসা পর্যন্ত ঘুমাতে নেই। সেজন্য না চাইতেও জেগে থাকতে হচ্ছে। জুবুথুবু হয়ে বসে থাকতেই কানে দরজা খোলার আওয়াজ আসে। সেই আওয়াজের সাথে ভেসে আসে ইশারা সূচক কাশির শব্দ। মেহনুর ওর আগমন বুঝতে পেরে তাড়াতাড়ি মাথার ঘোমটা টেনে নিল। লম্বা ঘোমটায় মুখ ঢেকে বসলে ছিটকিনি লাগানোর আওয়াজ পেল। আদৌ কি মাহাতিম এসেছে? মনের মধ্যে এমন প্রশ্ন উদয় হলে মেহনুর ঘোমটার আড়ালে খুব সাবধানে মাহাতিমকে দেখার চেষ্টা করে। ভয়, লজ্জা, জড়তার জন্য মেহনুর শুধু এটুকু বুঝতে পারল মাহাতিম ধবধবে সাদা পাঞ্জাবি পরে এসেছে। লম্বাটে মানুষটা খুব আস্তে ধীরে বিছানায় উঠে ওর দিকে এগিয়ে আসছে। মাহাতিমের অমন নিঃশব্দ অগ্রসর বুকের হৃৎপিণ্ড ধুক করে বেড়ে গেল ওর। বক্ষস্থল পর্যন্ত শুষ্ক হয়ে উঠল মেহনুরের। বারবার ঢোক গিলতে থাকলে ততক্ষণে মাহাতিম ওর কাছে এসে বসে। হাত দুটো এগিয়ে ঘোমটার দুই প্রান্ত ধরে ধীরে ধীরে উপরের দিকে তুলে ফেলে। মেহনুর চোখাচোখি হওয়ার ভয়ে তাড়াতাড়ি চোখ বন্ধ করে মাথা নত করে। সেকেন্ডের ভেতর আবার চোখ খুলে নিজেকে শান্ত রেখে মাহাতিমের দিকে কাঁপা কাঁপা হাত দুটো বাড়িয়ে দেয়। মাহাতিম কোনো কিছু বুঝতে না পেরে ওর হাতের দিকে তাকায়। পরক্ষণে ওর নিচু করা মুখটার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে। মেহনুর মায়ের কাছে যে পারিবারিক নির্দেশ পেয়েছিল সেটা ঠিকঠাক মতো পালন করার জন্য মাহাতিমের দিকে বাড়িয়ে রাখলো। মাহাতিম কিছুটা কৌতূহলী মনে মেহনুরের ছোট হাত দুটোতে নিজের হাত দুটো মিলিয়ে দিল। মেহনুর বড় একটা ঢোক গিলে জড়তাপূর্ণ অবস্থায় মাহাতিমের হাত দুটো ধরল। সেই হাত দুটো ধীর গতিতে কাছে টেনে নিজের দু চোখের পাতায় ছুঁয়ে নিল। মাহাতিম অবাক হয়ে মেহনুরের কাজগুলো দেখছিল। চরম বাকশূন্য হয়ে তাকানো ছাড়া কোনো উপায় ছিল না তখন। মেহনুর খুবই কোমলভাবে আঁকড়ে ধরা হাত দুটো চোখ থেকে নামিয়ে ফেলে। সম্মান সূচকে হাত দুটোয় সজ্ঞানে ঠোঁটের উষ্ণ চাপে চুমু দেয়। মাহাতিম ঘটনার চরম আকস্মিকতায় তৎক্ষণাৎ বুক ফুলিয়ে লম্বা নিঃশ্বাস টানে। অস্বাভাবিক হয়ে থমকে যায় সে। মেহনুরের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলে মেহনুর ঠোঁট থেকে হাত সরিয়ে ফেলে। হাত দুটো ছেড়ে দিয়ে নিচু করা মাথাটা মাহাতিমের দিকে তুলতে থাকে। স্বচ্ছ দৃষ্টিটা ধীরে সুস্থে উপরে তুলতেই ফ্যাল ফ্যাল করে ওর দিকে তাকিয়ে থাকে। মাহাতিম কিছুক্ষণ স্তব্ধ অবস্থা কাটানোর পর মেহনুরের উদ্দেশ্যে বলে ওঠে, নিচে যাবে চলো। মেহনুরের ফ্যাল ফ্যাল চাহনিটা তৎক্ষণাৎ প্রশ্নবিদ্ধ হয়ে গেল। মাহাতিমকে পাল্টা প্রশ্ন না করে চুপ করে তাকিয়ে রইল। মাহাতিম ওর কোলটার দিকে হাত এগিয়ে ডান হাতটা শক্ত করে ধরল। বিছানা থেকে নামানোর জন্য তাগাদা দিয়ে ফেলল। মেহনুর শেষমেশ কৌতূহল আটকাতে না পেরে প্রশ্ন করে বলল, নিচে যাবেন কেন? প্রতি উত্তরে মাহাতিম শুধু হাসি ফিরিয়ে দিল। মেহনুর কোনো উত্তর না পেলেও মাহাতিমের আদেশ মেনে ওর হাত ধরে নিচে নেমে এলো। মাহাতিমের পিছু পিছু হেঁটে এসে দেখল মাহাতিম সদর দরজা খুলে বাইরে নিয়ে যাচ্ছে। মেহনুর আবার ওকে প্রশ্ন করলে এবারও শূন্য উত্তরে ফিরে আসে। মাহাতিম ওকে খুব সাবধানে কলপারে নিয়ে গেল। মেহনুর কোনোভাবেই ভেবে পাচ্ছে না এই লোক কলপারে কেন আনলো। মাহাতিম ওর হাতে এক মগ পানি তুলে দিয়ে এতক্ষণ পর বলল, উজু করো মেহনুর আফরিন, উত্তম রূপে উজু করো। এমন কথা শুনে যেন আকাশ থেকে পড়ল মেহনুর। ভ্রু দুটো মারাত্মক কুঁচকে বিস্ময় নিয়ে তাকালো। এদিকে পাঞ্জাবির দুই হাতা তুলে কাজ শুরু করেছে মাহাতিম। সেই দৃশ্য দেখে কিছুক্ষণ নীরব থেকে অজু করে ফেলল মেহনুর। অজুর পর্ব শেষ করে দুজনই রুমে ফিরে এলো। মেঝেতে দুটো জায়নামাজ বিছিয়ে একটায় দাঁড়ালো মাহাতিম, আরেকটায় মেহনুরকে দাঁড় করিয়ে মাথায় ঘোমটা টেনে দিল। নবজীবনের সূচনা হিসেবে আল্লাহকে সাক্ষী রেখে 2 রাকাত সালাত আদায় করল। জীবনের
গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করার জন্য পবিত্র সত্তার নাম নিল দুজনেই। মেহনুর এখনো আশ্চর্য হয়ে আছে, আশ্চর্য মুখেই বিছানায় বসে মাথা নিচু করে আসছে। মাতিম রুমের লাইট নিভিয়ে জানালা দুটো খুলে দিয়েছে। অন্ধকার আকাশটা বজ্রপাতের আলোতে দিনের উজ্জ্বলে আলোকিত হয়ে উঠছে। রুমটা অন্ধকার করতেই অজানা ভয়ে আতঙ্কগ্রস্ত হলো মেহনুর। মাহাতিমের আগমনটা আবারও নিঃশব্দে হতেই মাতিম ওর গাল দুটো ধরে ছোট্ট মুখটা উপরে তুলে ফেলল। ড্যাব ড্যাবে চাহনির মাঝে আকাঙ্ক্ষিত দৃষ্টি মিলিয়ে শান্ত সুরে বলল মাহাতিম, তোমাকে আমি সময় দিতে প্রস্তুত মেহনুর। তোমার কাছে শুধুমাত্র একটা আবদার করব, তুমি কি আমার কথাটা রাখবে? কণ্ঠের আকুল রাখা ব্যাকুল সুর শুনেই ঢোক গেল মেহনুর। কি উত্তর দেবে সেটা নিয়ে চিন্তা করার আগেই মাতিম ওর দিকে আরেকটু এগিয়ে এলো। মেহনুর আঁচলটা খামচে ধরতেই মাতিম বলে উঠল, কোমরের কাটা জায়গাটায় একটা মাত্র চুমু খাবো মেহনুর। আমাকে শুধু এইটুকু অধিকার দিয়ে দাও। মাহাতিমের কথায় প্রচণ্ড লজ্জা পেল মেহনুর। এই লজ্জায় নত হয়ে চোখটা পর্যন্ত তুলতে পারল না। মাহাতিমের কথায় কি উত্তর দেবে মেহনুর যেন বুঝতে পারল না। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির পৈশাচিক আওয়াজে গা কেমন ছমছম করে উঠছে। কালো কুচকুচে আকাশটা এমনভাবে ফেটে যাচ্ছে যেন দিনের আলোতে পুঞ্জীভূত হচ্ছে বারবার। খোলা জানালার জন্য বাইরের ভয়াবহতা রুমের ভেতরে চলে আসছে এখন। আলোহীন রুমটার ভেতর থেমে থেমে আসছে বিদ্যুৎ পৃষ্ঠের আলো। মাহাতিম কিছু সময় চুপ থেকে সাদা পাঞ্জাবির বোতামে হাত দিল। মেহনুরের নত মুখটার দিকে দৃষ্টি রেখে প্রথম দুটো বোতাম খুলে ফেলল। মেহনুর আর চোখে এমন অবস্থা দেখে কচ্ছপের শক্ত খোলসের মতো ভেতরে গুটিয়ে যাচ্ছিল। মাহাতিম স্লিপ দুটো ঠিক করার জন্য হাত দুটো কবজি পর্যন্ত নামালো। এরপর ঠিকঠাক মতো গুটানোর জন্য আবার ভালোভাবে ফোল্ড করতে লাগলো। কনুইয়ের কাছে মোটা করে গুটাতেই মেহনুরের দিকে এগিয়ে গেল মাহাতিম। মেহনুরকে পাল্টা প্রতিক্রিয়ার সুযোগ না দিয়ে ওর দু কাঁধ শক্ত করে ধরল। মেহনুর তখন কাঁধের কাছে ভার অনুভব করতেই মাহাতিমকে দেখার জন্য মুখ তুলে তাকালো। ঠিক তখনই আকাশের আলো নিভে গিয়ে চোখের সামনে অন্ধকার হয়ে গেল। মেহনুর কিচ্ছু দেখতে পেল না তখন। অদৃষ্ট অবস্থায় তাকিয়ে থাকতে হঠাৎ দুম করে ধাক্কা খেল। নিজের সাথে কি হলো সেটা বুঝে ওঠার আগে মাথার নিচে নরম বালিশের অস্তিত্ব বুঝতে পারল। কাঁধের কাছে এখনো সেই শক্ত হাতের ভার লাগছে। মাহাতিম নিজের শক্ত হাত দুটো দিয়ে মেহনুরের কাঁধ খাবলে রেখেছে। মেহনুর বড় করে ঢোক গিলতেই চোখের পাতা খুলে তাকালো। উজবুকের মতো তাকিয়ে থাকতেই মাহাতিম ওর মুখের দিকে একটুখানি নুইয়ে এলো। কাছে আসার এমন আকস্মিক মুহূর্ত দেখে বুকের যন্ত্রটা যেভাবে ধপাস ধপাস করে লাফাচ্ছে, ধূপকুনি যেভাবে অস্বাভাবিক হারে ছুটে চলছে, তাতে মেহনুরের ঠোঁট থেকে গলার স্বর পর্যন্ত গুলিয়ে গেছে। খরার মতো শুকিয়ে গেছে গলদেশের অবস্থা। বারবার ঢোক গিলেও শুষ্ক গলা সিক্ত করা যাচ্ছে না। নাকের কাছে মাহাতিমের নেশালো পারফিউমের ঘ্রাণ এসে আচ্ছন্ন করে দিল ওকে। মনের অগোচরে চোখ বন্ধ করে ফেললে পুরোপুরি বশীভূত করে ফেলল মেহনুরকে। গায়ের উপর বিশাল দেহের মানুষটা বেশ দূরত্ব রেখে মুখের উপর ঝুঁকে আছে। তার বলযুক্ত হাত দুটো বেশ কোমলভাবে কাঁধে স্থান নিয়েছে। উত্তেজিত নিঃশ্বাসগুলো মুখের ওপর অনুভব হচ্ছে ওর। মেহনুরের ছোট্ট মনটা প্রবল ঝড়ের মতো বিক্ষোভ সৃষ্টি করছিল। সেই ঝড়টা আকস্মিকভাবে আরও তোলপাড় শুরু করলে সমস্ত ইন্দ্রিয় অশান্ত হয়ে উঠল। মেহনুরের চিকন নাকটার হাড্ডির ওপর থুতনি বসিয়ে দিল মাহাতিম। অনেকটা প্রখর নিঃশ্বাস মেহনুরের চোখের উপর ফেলতে থাকলো সে। মেহনুরের কপালের দিকটায় পুরোপুরি এগিয়ে যেতেই চোখ বন্ধ করল দুজনেই। টান টান কপালের লাবণ্যময় চামড়ায় অষ্টযুগলের গাঢ় পরশ অনুভব করল মেহনুর। অমনি জড়তার আবেশে ডুবে গিয়ে তীব্রভাবে মিয়ে গেল সে। চোয়াল শক্ত করে চোখ দুটো ভেতরের দিকে খিচে ফেলল মেহনুর। মাহাতিম ওর কাঁধ থেকে বাঁ হাত সরিয়ে ধীরে ধীরে কানের পেছনটায় 4টা আঙ্গুল রেখে দিল। অবশিষ্ট বৃদ্ধাঙ্গুলটা গালের দিকে রাখতেই আঙুলের ডগা দিয়ে মেহনুরের গাল বুলিয়ে যাচ্ছিল।
তীব্র উৎকণ্ঠার নিঃশ্বাসগুলো বেশ জোরে সরে চোখ বন্ধ অবস্থায় ছাড়ছিল মাহাতিম। কপালে অষ্টচুম্বনের কার্যসিদ্ধি সম্পন্ন করে তৎক্ষণাৎ তপ্ত স্পর্শ ছড়িয়ে ফেলল। চোখ মেলে মেহিনুরের খিঁচুনি দেওয়া চোখের দিকে শান্তভাবে তাকালো। ওই খিঁচুনি দেওয়া চোখ দুটোতে তাকিয়ে থেকে সেখানেও ছাপিয়ে দিল অষ্টযুগলের ছোঁয়া। মেহিনুর দারুণ কুঞ্চিত বোধে ক্লিষ্ট হয়ে দাঁত শক্ত করে ঠোঁট কুঁচকে ফেলল। মেহিনুরের জড়সড় করুণ অবস্থা দেখে মাহাতিম না পারতে হেসে দিল। সেই সৌন্দর্যমণ্ডিত হাসিটা ঠোঁটে সর্বোপরি যুক্ত রেখে মেহিনুরের উদ্দেশ্যে বলল, তোমার এই লজ্জাকাতর মুখটা লোভনীয় লাগছে মেনুর। লোভনীয় জিনিসটা বুকটার মধ্যে লুকিয়ে রাখতে ইচ্ছে করছে, কিন্তু